আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির, কেএম ই স্টেশনে তোমাদের সবাইকে স্বাগতম। এসএসসি 26-এর যে পরীক্ষার জন্য আমরা কেমিস্ট্রি একটা সিকিউ সিরিজ চালু করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়বো হচ্ছে পর্যায় সারণী অর্থাৎ অধ্যায় 4-এর কিছু সিকিউ। আমরা আজকের ক্লাসে টোটাল 6টা সিকিউ নিয়েছি, বাট আমি দেখাবো তোমাকে যে আসলে টোটাল 6টা সিকিউ হইলে কিন্তু দিন শেষে এটা 3টা সিকিউই, মানে 3টা সিকিউ এর মধ্যে যা যা আছে ঘুরে ফিরে এই কোশ্চেনগুলোই বারবার আসে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা শুরু করে ফেলি এবং অবশ্যই ক্লাসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবা এবং অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করবা এবং এই টাইপের সিকিউগুলো তোমরা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে পারো। আশা করি তোমাদের বোর্ড পরীক্ষাতে এর বাইরে কোনো সিকিউ আসবে না। অ্যাটলিস্ট যদি তোমার যৌগ বা মৌল চেঞ্জ করে দিলেও টাইপটা সেম থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে ভাইয়া আমরা চলো শুরু করি। ঠিক আছে, ওকে। সো দেখো ভাই, এই কোয়েশ্চেনটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ। সো দেখবা যে এই চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো যখন দিবে না, তখন তোমাকে এরকম করে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে তোমার না প্রথমে গ্রুপ সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। ঠিক আছে, তো চলো তোমাকে আগে প্রথমে আমি একটু গ্রুপগুলো সম্পর্কে ধারণা আমি দিয়ে দিই। ঠিক আছে, চলো লেটস গো। ওকে, দেখো আমি যদি এটা কি কালার গেল, আমি তো দরকার ব্ল্যাক। ওকে, এই যে ব্ল্যাক হয়ে গিয়েছে। দেখো আমি যদি একটু গ্রুপ সম্পর্কে তোমাদেরকে ধারণা দেই, তো ধরো হচ্ছে গ্রুপ 1, ঠিক আছে না, তারপরে হবে হচ্ছে কি বলো তো ভাই, গ্রুপ 2, তাই না, তারপরে হবে হচ্ছে গ্রুপ 2। ওকে, তো ভাই দেখো তো গ্রুপ 1 এবং 2 এর মধ্যে আমি যদি একটু মৌলগুলো তোমাদেরকে লিখে দেই, 1 2 3 4 5 6 7। দেখো ভাই, এটা লিখবো হচ্ছে হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তার মানে এই নাম কয়টা কিন্তু তোমাকে শিখতে হবে, কারণ দেখা যাচ্ছে তোমাকে ফাঁকা ফাঁকা ঘর যখন দিবে তখন তুমি খুব সহজে পেরে যাবা যে কি কি আছে। তাহলে গ্রুপ 1টাকে আমরা কিভাবে লিখি, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। ভাই বেসিকটুকু ভালো মতো শিখো, তারপরে দেখবা বাকিটুকু একদম ইজিলি তুমি পেরে যাচ্ছ। ওকে, তারপরেরটা কি ভাই বলো তো? তারপরেরটা হচ্ছে বিরিয়ানি। এই যে দেখো, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। ঠিক আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। ওকে ওকে, তাহলে এরপরে চলো আমরা একটু যাই এইদিকে। কোথা থেকে শুরু করব একটু বলো তো? হ্যাঁ, ওকে, দেখো এরপরে যদি আমরা দেখি যে ওকে 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা, ভেরি গুড। এরপরে হচ্ছে দেখো ভাই, বেরিলিয়ামের পরে কি হবে, বোরন। বোরন বলো কি, বাংলাদেশ এলো গেল ইন্ডিয়া তেল নিতে। বাকিটুকু তোমার লাগবে না, এই কয়টাই খালি জাস্ট দেখো। আমি জাস্ট সিম্পলি দেখাই দিচ্ছি তোমাকে। আমি চাইলে তো পুরো পর্যায় সারণী দেখাই দিতে পারি, কিন্তু আমি টাইম নষ্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, ওকে। তারপরে কি হবে বলো তো? হ্যাঁ, কাশি গেলে সোনা পাবে ফিরে, তাই না? কাশি গেলে সোনা পাবে ফিরে, গেলে সোনা পাবে ফিরে এরকম আছে, বাট আমি এগুলো তোমাকে দেখাতে যাচ্ছি না। যতটুকু তোমার লাগবে আমি ততটুকু দিচ্ছি। ঠিক আছে, এর পরের গ্রুপটা কি ছিল বলো তো? এর পরের গ্রুপে থাকবে হচ্ছে নানির পোলা। হ্যাঁ, আসলাম, সাব্বির, তারপরে বিমল গেল কোথায়, মস্কোতে। নানির পোলা, আসলাম, সাব্বির, বিমল কোথায় গেল, মস্কোতে। তো আমার লাগবে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, এতটুকুই লাগবে। ঠিক আছে, এই জন্য আর আমি বাকিটুকু দিলাম না। ওকে, এরপরে আসো ভাই, এরপরে যেটা আমার লাগবে, পরের গ্রুপে কি আছে বলো না কেন, পরের গ্রুপে কি আছে বলো? পরের গ্রুপে আছে হচ্ছে ও এসএসসিতে পড়ে কি লাভ করলো, তাই না? ও অক্সিজেন, ও এস অক্সিজেন, সালফার, তারপরে এসসি স্ক্যান্ডিয়াম, এভাবে চলতে থাকে নাকি? আচ্ছা ঠিক আছে, তারপরে
তারপরে বলো, তারপরে কি হবে? ওইটা এসসিতে স্ক্যান্ডিয়াম না অন্য কিছু, তাই না? নাকি কি মনে হচ্ছে? তারপরে কি হবে বলো? ও এর পরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনিসিন এরকম আছে, তাই না? তাহলে আমার হচ্ছে এখানে এই আয়োডিন পর্যন্ত মনে রাখলে কিন্তু হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে ভাই গ্রুপ 18। এরপরে হচ্ছে ভাই গ্রুপ কোথায়? 18। তো গ্রুপ 18তে হচ্ছে ভাই দেখো, হিনি আর করিম যাবে রমনায়। হি, নি আর করিম যাবে রমনায়। ও মাই গড, ঠিক আছে? অর্গানেশন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন। ঠিক আছে? সো এতটুকু যদি তুমি মোটামুটি জানো না, দেখবা ভাই তোমার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? বুঝলা? তো চলো আমরা এতটুকু যদি জানা থাকে, পরের কোয়েশ্চেনগুলো আমরা শুরু করতে পারি। ওকে, আমি একটু নাম্বার লিখে দিই। এটা 1 নাম্বার গ্রুপ, এটা 2 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 13, এটা 14, এটা 15, এটা 16, এটা 17, এটা 18। ইনিশিয়ালি এতটুকু জানলে আমরা বাকিটুকু প্রসিড করতে পারবো। ওকে, ঠিক আছে। দেখো এখানে দেখো, দেখো লিথিয়ামের উপরে কে হবে ভাই? তুমি এখান থেকে দেখলেই বুঝে যাচ্ছ লিথিয়ামের উপরে আছে হচ্ছে হাইড্রোজেন। এই জন্যই বললাম যে এই টাইপের জিনিসগুলো মনে রাখার জন্য তোমার কিন্তু এই জিনিসটা জরুরি। ঠিক আছে? ওকে, তাহলে লিথিয়ামের উপরে যে জিনিসটা সেটা হচ্ছে ভাই আসলে কি? হাইড্রোজেন। ওকে, তারপরে দেখো নিয়নের উপরে কি হবে? নিয়নের উপরে হবে হচ্ছে কি? হিলিয়াম, তাই না? তারপরে নিয়নের আগে কি ছিল বলো তো? দেখো তুমি এখান থেকে দেখে নাও দরকার হলে। নিয়নের আগে হচ্ছে ফ্লোরিন, তার আগে হচ্ছে অক্সিজেন। তাহলে এটা হচ্ছে তোমার ফ্লোরিন আর এইটা হচ্ছে তোমার অক্সিজেন। ঠিক আছে? তাহলে আমি একটু লিখে ফেলি। এ কি? এ হচ্ছে গিয়ে হাইড্রোজেন, তাই না? তারপরে ওয়াই কি? ওয়াই হচ্ছে গিয়ে অক্সিজেন। তারপরে জেড হচ্ছে গিয়ে ফ্লোরিন এবং এক্স হচ্ছে হিলিয়াম। এক্স হচ্ছে হিলিয়াম। তাহলে কিন্তু আমি 4টা মৌল প্রথমে আইডেন্টিফাই করে ফেললাম। এবার যেটা বলছে যে আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। তো জেনারেলি একটা জিনিস তুমি এখনই শিখে নাও। ঠিক আছে? যে এই দিকে মানে নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে এরকম আমরা কিছু ক্রম দেখব। তো এই জেনারেলাইজ জিনিসটা তোমরা একটু দেখে নাও যে বাম থেকে ডানে লিখো দেখি। বাম থেকে ডানে, বাম থেকে ডানে আ ই ত কি হয়? বাড়ে। বাম থেকে ডানে আ ই ত বাড়ে। আ কি? আ হচ্ছে আয়নীকরণ শক্তি। আ হচ্ছে আয়নীকরণ শক্তি। ই কি? ই হচ্ছে ইলেকট্রন আসক্তি। এটা হচ্ছে জেনারেলি, সাধারণত, ব্যতিক্রম হতে পারে, ইলেকট্রন আসক্তি। ত কি ভাই? ত হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। আমার কথা বুঝতে পারছো ভাই? হ্যাঁ, ওকে। তার মানে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। এবং বাম থেকে ডানে গেলে আরেকটা কথা মনে রাখবা, বাম থেকে ডানে গেলে কি হয়? আকার কমে। তার সাথে সাথে আরেকটা জিনিস তুমি মনে রাখবা, ধাতব ধর্ম, ধাতব ধর্ম কি হয় ভাই? কমে। আরেকটা জিনিস কি মনে রাখবা? অধাতব ধর্ম, আরেকটা জিনিস মনে রাখবা, অধাতব ধর্ম কি হয়? বাড়ে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে বাম থেকে ডানে মনে রাখবা। আর নিচ থেকে উপরে সেম, মানে এই সিরিয়ালটাই হচ্ছে এটার জন্য, মানে নিচ থেকে উপরে বাম থেকে ডানে এই জিনিসগুলো ঘটে। কি হয়? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বাড়ে। আর আকার কি হয়? কমে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে নিচ থেকে উপরে বাম থেকে ডানে এই জিনিসগুলো হয়। কেন হয় সেই জিনিসটা আগে বোঝো। হ্যাঁ, এখন দেখো ভাই আয়নীকরণ শক্তির ক্ষেত্রে তুমি কি বলবা তাহলে? হ্যাঁ,
আচ্ছা, প্রথমে আমি আকারের কথাটা বলে দিই। আচ্ছা দেখো তো ভাই, হাইড্রোজেনে তুমি ইলেকট্রন বিন্যাস করবা। যে কোনো জিনিসের আগে তুমি ইলেকট্রন বিন্যাস করলে না, এই কোশ্চেনগুলো খুব সহজে উত্তর করা যায়। ওকে, তারপরে হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, তো হিলিয়াম হচ্ছে 2 মানে কত ভাই? 1s2। তারপরে হচ্ছে ওয়াই হচ্ছে ভাই অক্সিজেন হচ্ছে 8 মানে হচ্ছে ভাই 1s2 2s2 2p কি বলতো 4। তারপরে হচ্ছে ভাইয়া ফ্লোরিন হচ্ছে 9 which is 1s2 2s2 and 2p 5। ওকে, তার মানে দেখো ভাই এখানে হচ্ছে একটা কক্ষপথ। এর কক্ষপথ কয়টা হচ্ছে ভাই বলো তো? এর কক্ষপথ হচ্ছে একটা। ঠিক আছে, তাহলে এই সেম জিনিস তোমার হচ্ছে হিলিয়ামের কক্ষপথ কয়টা? হিলিয়ামের কক্ষপথ কিন্তু হচ্ছে ভাই একটা। তারপরে অক্সিজেনের কক্ষপথ কিন্তু হচ্ছে ভাই 2টা। অক্সিজেনের কক্ষপথ কয়টা? অক্সিজেনের কক্ষপথ হচ্ছে 2টা। ওকে, সেম গোজ ফর ফ্লোরিন। ফ্লোরিনের কক্ষপথ কয়টা? 2টা। এখন তুমি বলতে পারো যে ভাই কি করে বুঝলেন 2টা? ইলেকট্রন বিন্যাস দেখে বুঝলাম 2টা। ঠিক আছে না? কি দেখে বুঝলাম? ইলেকট্রন বিন্যাস দেখে। ওকে, এবার আমি একটু ইলেকট্রনগুলো বসাই হাইড্রোজেনে। আচ্ছা, এটা হচ্ছে নিউক্লিয়াস। হাইড্রোজেনে ইলেকট্রন হচ্ছে একটা, হিলিয়ামে ইলেকট্রন হচ্ছে 2টা, অক্সিজেনে হচ্ছে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 6টা, তাই না? ওকে, ফ্লোরিনে হচ্ছে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 7টা। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে দেখো ভাই, আকারের ক্রম যদি আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে দেখো কক্ষপথ যার ছোট তারা কি হবে? নিশ্চয় ছোট হবে। কক্ষপথ যার কম, কক্ষপথ যার বেশি, সে নিশ্চয় বড় হবে। তার মানে আমার হচ্ছে এতটুকু তো শিওর যে অক্সিজেন আর ফ্লোরিনের সাইজটা তোমার হিলিয়াম আর হাইড্রোজেনের থেকে বড় হবে। এতটুকু তো আমি শিওর, হ্যাঁ, যে এই দুইটার সাইজ এই দুইটার থেকে বড়। কথা হচ্ছে এই দুইটার মধ্যে কে বড় হবে? দেখো ভাই, এখানে একটা প্লাস একটা মাইনাস, এখানে 2টা প্লাস 2টা মাইনাস। ঠিক আছে, এই 2 মানে কি? 2 হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা মানে ভিতরে 2টা প্লাস 2টা মাইনাস। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি তুমি ভাই একটু দেখো, একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, আমি একটু কালারটা অন্য কালার দিয়ে লেখা উচিত নাকি? আচ্ছা ঠিক আছে, চলো অন্য কালার দিয়ে লিখি। হ্যাঁ, হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে বলো তো ভাই? একটা প্লাস একটা মাইনাস। হিলিয়ামের ক্ষেত্রে 2টা প্লাস 2টা মাইনাস। ঠিক আছে না? অক্সিজেনের ক্ষেত্রে সেম, আচ্ছা এই দুইটার ক্ষেত্রে আগে দেখো, একটা প্লাস একটা মাইনাস, 2টা প্লাস 2টা মাইনাস। আকর্ষণ কোথায় বেশি? যেখানে 2টা প্লাস 2টা মাইনাস সেখানে আকর্ষণ বেশি মানে টেনে ছোট করে দিবে। হ্যাঁ, তার মানে হিলিয়ামটা কি হবে তোমার? এই যে হিলিয়ামটা হচ্ছে ইয়ার থেকে ছোট হবে, হাইড্রোজেনের থেকে ছোট হবে। ভেঙে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে হিলিয়ামের থেকে হাইড্রোজেন বড় হবে। ঠিক আছে, কারণ এখানে আকর্ষণ কম, এখানে আকর্ষণ বেশি। যেহেতু 2টা ইলেকট্রন 2টা প্রোটন, আকর্ষণ বেশি। আর এইখানে তাহলে কি হবে ভাই বলো তো? অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে কক্ষপথ সেম, তাহলে আমার ইলেকট্রন কোথায় বেশি? ফ্লোরিনে বেশি। তাহলে ফ্লোরিন হবে ছোট, তার থেকে অক্সিজেন হবে বড়। তাহলে এই হচ্ছে তোমার এখানে ক্রম। বোঝা গেল? এই হচ্ছে তোমার আকারের ক্রম। সো এই হচ্ছে আকারের ক্রম। ওকে, আকার বা যেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে মনে রাখবা যে কক্ষপথ বাড়লে তো আকার বাড়বে, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যদি নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন বাড়ে সেম কক্ষপথে থেকে, তাহলে আকর্ষণ বাড়বে। আকর্ষণের কারণে কি হয়ে যাবে বলো তো ভাই? হ্যাঁ, লিখে দিব। আচ্ছা দেখো, লিখো আমার সাথে সাথে। বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে কি হয় বলো তো? নাম্বার অফ কক্ষপথ একই থাকে, কক্ষপথ সংখ্যা একই, কক্ষপথ সংখ্যা একই থাকে। ঠিক আছে না ভাই? 2 নাম্বার কি বলো তো? 2 নাম্বার হচ্ছে কক্ষপথ একই থাকে, এটা তো ঠিক, বাট আমার কি হচ্ছে
প্রোটন নাম্বারও বাড়ছে। দেখো বাম থেকে ডানে যাচ্ছি, প্রোটন নাম্বারও বাড়ছে, সাথে ইলেকট্রন নাম্বারও বাড়ছে। কিভাবে বুঝলেন ভাই? এই যে দেখো না, তোমার অক্সিজেনে হতে কত প্রোটন? 8টা। ফ্লোরিনে প্রোটন কয়টা? 9টা। তাহলে ফ্লোরিনে দেখো 9টা প্রোটন, 9টা ইলেকট্রন। অক্সিজেনে কয়টা? 8টা প্রোটন, 8টা ইলেকট্রন। মানে যখন তুমি বাম থেকে ডানে যাচ্ছ, প্রোটন নাম্বারও বাড়ছে, ইলেকট্রন নাম্বারও বাড়ছে। তাহলে বাম থেকে ডানে গেলে কক্ষপথ সংখ্যা একই থাকে, কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তার মানে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে কি বলতো ভাই? আকর্ষণ বৃদ্ধি পাওয়া। আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। আর আকর্ষণ বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে কি ভাই? আকার ছোট হচ্ছে। আকার ছোট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বাম থেকে ডানে। ঠিক আছে, আর উপর থেকে নিচের জন্য কি কনসেপ্ট লাগে বলো তো? উপর থেকে নিচের জন্য কি কনসেপ্ট লাগে বলো? উপর থেকে নিচে। উপর থেকে নিচে গেলে কি হয়? কক্ষপথ সংখ্যা বাড়ে। কক্ষপথ সংখ্যা বাড়ে। কক্ষপথ সংখ্যা বাড়ার কারণে কি হয়? আকারও বৃদ্ধি পায়। ভেরি সিম্পল, আকার বাড়ে। ঠিক আছে, বোঝা গেল ভাই? ওকে, আচ্ছা এবার একটা জিনিস বোঝো, আয়নীকরণ শক্তি জিনিসটা কি। ঠিক আছে, এবার একটা জিনিস বোঝো যে আসলে আয়নীকরণ শক্তি জিনিসটা কি। ওকে, এই জিনিসটাকে আমি সাইডে ছোট করে নিয়ে চলে আসলাম। ওকে, ঠিক আছে, এবার আমার লাগবে হচ্ছে আয়নীকরণ শক্তি। ভালো করে বুঝবা, কারণ এইখান থেকে প্রশ্ন আসবেই আসবে। আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হচ্ছে যে ধরো তোমার কাছে একটা মেটাল আছে, কথার কথা, এবং এর শেষ কক্ষপথে, মানে মনে করো যে এখানে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে ইলেকট্রন। এখন এই ইলেকট্রনটাকে যদি তুমি সরাতে চাও তাহলে কি লাগবে? তোমার শক্তি দিতে হবে, কারণ ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তিতে এখানে অবস্থান করছে। তুমি যদি এই ইলেকট্রনটাকে সরাইতে চাও এখান থেকে, তাহলে তোমাকে কি করতে হবে? শক্তি দিতে হবে। তার মানে এই ইলেকট্রনটাকে তোমার কি দিতে হবে? শক্তি দিতে হবে। শক্তি দিলে এই ইলেকট্রনটা ছিটকে বের হয়ে যাবে, তাই না? এই যে শক্তিটা তুমি দিচ্ছ ইলেকট্রন বের করার জন্য, তাই না? ইলেকট্রন অপসারণের জন্য যে শক্তি, এটাকে আমি দিন শেষে বলছি হচ্ছে আয়নীকরণ শক্তি। ঠিক আছে, তো এটার সংজ্ঞাটা এভাবে দেওয়া হয়, কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল পরমাণু থেকে একটি করে 1 মোল ইলেকট্রন সরিয়ে একে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন তোমার মনে হতে পারে যে ভাই তাহলে আয়নীকরণ শক্তি এত কঠিন? ভাই না, মোটেও কিন্তু এত কঠিন না। আমি তোমাকে লিখে দিচ্ছি, এবার তুমি বোঝার চেষ্টা করো। দেখো, মনে করো সোডিয়ামে কয়টা ইলেকট্রন আছে ভাই? 11টা ইলেকট্রন। তো সোডিয়াম থেকে, মানে সোডিয়ামকে তুমি হচ্ছে প্রথমে গ্যাসিয়াস অবস্থায় নিয়ে যাবা, তারপর সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন তুমি সরিয়ে ফেলো তাহলে তোমার হচ্ছে এটা সোডিয়াম প্লাস। তার মানে এই যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস করতে এখানে যে পরিমাণ এনার্জি তুমি দিবা, ঠিক আছে, এই এনার্জিটাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। ঠিক আছে, আচ্ছা তাহলে আয়নীকরণ শক্তির কনসেপ্টটা বোঝা গেছে। এবার হচ্ছে আমরা যে একটু আগে বলে আসলাম যে আসলে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। কিভাবে বাড়তেছে দেখো ভাই, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কিভাবে বাড়তেছে। মনে করো হচ্ছে তোমার এখানে আমি দিলাম হচ্ছে, মনে করো হচ্ছে অক্সিজেন আর ফ্লোরিন নিয়ে আমি বলি তাহলে, তাই না? অক্সিজেন আর ফ্লোরিন নিয়ে আমি বলি, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে এই দিকে গেল এই। ওকে, আচ্ছা এখন এই সেম জিনিসটা যদি আমি একটু কপি করতে পারি, কি
কপি করলে কি পুরোটা আসবে? ওকে, ভেরি গুড। ওকে, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস। এটা মনে করো অক্সিজেন, এটা মনে করো ফ্লোরিন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ইলেকট্রন 1 2, দুইটা ইলেকট্রন, তারপরে আরও 6টা, 1 2 3 4 5 6, ঠিক আছে। আর এখানে হচ্ছে 1 2, তারপরে হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7। আচ্ছা, তো এখানে দেখো ভাই 8টা প্রোটন 8টা ইলেকট্রন, এইখানে কি ভাই 9টা প্রোটন 9টা ইলেকট্রন। আকর্ষণটা কোথায় বেশি? অবশ্যই এই যে যেখানে প্রোটন আর ইলেকট্রন বেশি সেখানে আকর্ষণ বেশি। তাহলে এখানে আকর্ষণ বেশি, যেহেতু আকর্ষণ বেশি তাহলে এখান থেকে একটা ইলেকট্রন সরাইতে তোমার শক্তি বেশি দিতে হবে না ভাই? কারণ এখানে তো আকর্ষণটা তোমার বেশি। তাহলে একে ও অনেক ভালো মতো আকর্ষণ করে রেখেছে, বাট এই ইলেকট্রনের প্রতি এর আকর্ষণটা তুলনামূলক কম। এখানে আকর্ষণটা তুলনামূলক কম, এখানে আকর্ষণটা বেশি। তাহলে এটাকে সরাতে তোমার শক্তি বেশি লাগবে। তার মানে আয়নীকরণ শক্তির ক্রম হচ্ছে ফ্লোরিন ইজ গ্রেটার দেন অক্সিজেন। ঠিক আছে, বোঝা গেল এই কথাটা? এই কথাটুকু তো বোঝা গেল। ওকে, তাহলে ওভারঅল আয়নীকরণ শক্তির ক্রম যদি আমি লিখি ভাই, দেখো মানে হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস, এটার সব থেকে বেশি আয়নীকরণ শক্তি হবে। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, এটার আয়নীকরণ শক্তি হবে সব থেকে বেশি। ঠিক আছে, তারপরে দেখো কে যাবে? তারপরে যাবে হচ্ছে হাইড্রোজেন, নাকি বলো তো? হাইড্রোজেন যাবে তারপরে? না, তারপরে যাবে হচ্ছে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে হাইড্রোজেন। কিভাবে ভাই? ঠিক আছে, দেখো এটা তো নিষ্ক্রিয় গ্যাস, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এবার তুমি আসো এখানে, এখানে দেখো তো যে হাইড্রোজেনে একটা মাত্র ইলেকট্রন, ওকে ছেড়ে দিতে অনেক সহজে ছেড়ে দিতে পারবে না, তাহলে ওর আয়নীকরণ শক্তি সব থেকে কম। আর দেখো ফ্লোরিন আর অক্সিজেনের তো তুলনা করলামই, তাহলে হাইড্রোজেনের সব থেকে কম, আর অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের বেশি, অক্সিজেনের কম। আর হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয়, মানে দুইটা অবস্থায় আছে, তাহলে ও তো ইলেকট্রন ছাড়বে না, স্টেবল অবস্থায় আছে ও। ঠিক আছে, আচ্ছা, আবার তুমি এভাবেও চিন্তা করতে পারো যে বাম থেকে ডানে বাড়ে, তাহলে বাম থেকে ডানে বাড়বে, তার মানে এই ফ্লোরিন বামে, তাহলে ফ্লোরিন ইজ গ্রেটার দ্যান অক্সিজেন। উপর থেকে নিচে গেলে কি হবে? হ্যাঁ, সরি, নিচ থেকে উপরে গেলে কি হবে বলো? নিচ থেকে উপরে গেলেও বাড়ে। এই যে দেখো, আমি এটা কিসের জন্য বলেছি? নিচ থেকে উপরে, বাম থেকে ডানে, সব জন্য এটা। তাহলে এটা থেকে উপরে যাচ্ছি নিচ থেকে, তখনও বাড়ছে, তাহলে ফ্লোরিনের থেকে হিলিয়াম বেশি। আবার এদিকে আসলে কি হবে? কমবে। এদিকে গেলে যদি বাড়ে তাহলে এদিকে কমবে, তাহলে হাইড্রোজেনের কি হিলিয়ামের থেকেও কম, এবং অক্সিজেনের থেকে যেহেতু উপরে তাহলে আরও কম। ঠিক আছে, তাহলে এদিকে হাইড্রোজেনের কম। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি হচ্ছে এখানে সব থেকে কম, নাকি? ক্লিয়ার? এখন তুমি ভাবতে পারো যে ভাই হাইড্রোজেন তো উপরে অক্সিজেনের থেকে, তাহলে ওর কি আসলে কম হওয়া উচিত, নাকি ওর আসলে হিলিয়ামের পরে থাকা উচিত আয়নীকরণ শক্তির দিক দিয়ে? চিন্তা করো, ঠিক আছে, নিজে পেয়ে যাবে উত্তর। ওকে, তাহলে আয়নীকরণ শক্তির এই জিনিসটা গেল। ওকে, এরপরে আসো, বলছে ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ডি মৌলের অবস্থান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে ডিটা কি বলো দেখি। হ্যাঁ, ওকে, NPAS। দেখো দেখো এটা হচ্ছে কি কার্বন, সিলিকন, এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এখানে না বি দেওয়া উচিত হয় নাই। এই যে এইখানে যে এই বিটা দিয়েছে, মানে না এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020, এটা না খুবই একটা মানে কি বলবো, মানে বুলশিট কাজ হয়েছে। কেন বুলশিট কাজ হয়েছে আমি তোমাকে বলি। কারণ বি হচ্ছে কিন্তু একটা বোরন, তাই না? এখন এই যে বোরন, এখন আমি কেন এখানে বলে দিয়েছে যদিও যে বি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি কেন প্রতীকী অর্থ ইউজ করব এখানে? যেখানে আমার বি দিয়ে বোরন বোঝাই, সেখানে আমি বি কে কেন মানে প্রতীকী অর্থে ইউজ করতে যাব? আমি এখানে এক্স দিতে পারতাম না? পারতাম, তাই না? আচ্ছা, যাই হোক, আচ্ছা, তাহলে বি হচ্ছে কিন্তু দেখো NPAS SBBI, আমি একটু আগে তোমাদেরকে বললাম
ছন্দ কি ছিল? নানির পোলা, আসলাম, সাব্বির, বিমল, তাই না? তো তোমরা হচ্ছে নানির পোলা মানে হয়তো বা তোমরা গালি ভাবতেছো, বাট এটা গালি না, এটা মানে মামা। নানির পোলা মানে নানির ছেলে, তো নানির ছেলে কি হয়? মামা হয়, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে ডি হচ্ছে আমার, বি হচ্ছে আমার ফসফরাস, এটা হচ্ছে আমার বি। ডি হচ্ছে আমার এএস, তাই না? ডি। আচ্ছা, এরপরে হচ্ছে সি কি বলো দেখি? আচ্ছা, এন এর পরে কি? ও, তাই না? তারপরে হচ্ছে এস, তাহলে এন এর পরে এদিকে হচ্ছে এ হচ্ছে ও, আর তারপরে এদিকে হচ্ছে এস। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল না? এ বি সি সব কিছুই তো হয়ে গেল। ইলেকট্রন বিন্যাস পূর্বক পর্যায় সারণীতে ডি মৌলটির অবস্থান নির্ণয় করো। ঠিক আছে, এন্ড কথা হচ্ছে ডি মৌলের ইয়া কি, কি বলে তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ, ডি মৌলের পারমাণবিক সংখ্যা কত? সো চলো আমি পারমাণবিক সংখ্যাটা তোমাদেরকে একটু বের করা শিখাই এখান থেকে। আচ্ছা, দেখো NPAS, তাই না? আচ্ছা, এস দিলাম আমি এখানে। তো নাইট্রোজেন যে 7, এটা তো তোমরা জানোই। ফসফরাস যে 15, এটা তো তোমরা জানো। তাহলে এখান থেকে এখানে গেলে না 8 বাড়ে, এখান থেকে এখানে গেলে কত বাড়ে? 8 বাড়ে। এরপরে যখন তুমি এখান থেকে এখানে যাবা, তুমি বাড়াবা হচ্ছে ভাই 18। কত বাড়াবা? 18 বাড়াবা, ঠিক আছে? ওকে, তাহলে 15-এর সাথে 18 যোগ করলে এটা হয় কত ভাই? 33, ঠিক আছে? আচ্ছা, তুমি এমনিতেই আর্সেনিকের গ্রুপ নাম্বার এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ কত বলো দেখি? বলো কত পাচ্ছ? হ্যাঁ, 15 নাম্বার গ্রুপ। আর পর্যায় কত? পর্যায় তুমি পাচ্ছ হচ্ছে দেখো তো কি, 1 2 3 4, 4 নাম্বার পর্যায়, কিন্তু 3 নাম্বার না, ঠিক আছে? তাহলে পিরিয়ড হচ্ছে 4। এটা তুমি এমনিতে পাচ্ছ, বাট এটা তোমাকে ইলেকট্রন বিন্যাস করে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি ইলেকট্রন বিন্যাসের কিছু রুলস আমি লিখে দিব। হ্যাঁ, আগে আমি হচ্ছে আর্সেনিকের ইলেকট্রন বিন্যাসটা তাহলে করে ফেলি। তো এএস কত? 33, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে 1s2, আচ্ছা 2s2, 2p6, 3s2, 3p6, তাই না? তারপরে হচ্ছে 3d, 4s, 4p, তাই না? তাহলে হচ্ছে 4s2, 3d10, 4p3, এরকম আসতেছে না? এরকম আসতেছে আগে। ওকে 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 এবার কথাটা, ইলেকট্রন বিন্যাস তো পারো, তাই না? ইলেকট্রন বিন্যাস তো পারো, এটা নিয়ে আমি আর গেঁজাচ্ছি না। 33 হয়ে গেছে আমার। সো দেখো, যদি তুমি কখনো দেখো এরকম যে তোমার ইলেকট্রন বিন্যাস করার পরে শেষে যে তুমি কক্ষপথটা পাবা, এখানে শেষ কক্ষপথ কততে গিয়েছে ভাই? শেষ কক্ষপথে গিয়েছে হচ্ছে 4-এ, ঠিক আছে? তাহলে শেষ কক্ষপথ কত? শেষ কক্ষপথ হচ্ছে তোমার কত? 4th কক্ষপথ। তার মানে এটাই হচ্ছে তোমার পর্যায় সংখ্যা। যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় পর্যায় নম্বর হবে হচ্ছে আমার সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রন যাবে, তাহলে পর্যায় নাম্বার 4, ঠিক আছে? আচ্ছা, এবার গ্রুপ নাম্বার কিভাবে বের করি জানো? গ্রুপ নাম্বার বের করার এটা হচ্ছে একটা নিয়ম, যে যদি কখনো কি বলতো, যদি কখনো এস আর পি এইভাবে তুমি দেখতে পাও, ঠিক আছে, যে শেষ কক্ষপথের এস আর পিতে গিয়েছে, ঠিক আছে, তাহলে তোমার গ্রুপ নাম্বার হবে নাম্বার অফ ইলেকট্রন ইন এস প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন পি প্লাস 10, এটা হবে গ্রুপ নাম্বার। তাহলে এস এ ইলেকট্রন কয়টা আছে ভাই? 2টা, তাহলে 2 যোগ পিতে ইলেকট্রন কয়টা আছে ভাই? 3টা, তাহলে 3 যোগ হচ্ছে 10, তাহলে এই হলো আমার কত? 15, তাই না? এই হচ্ছে আমার 15 নাম্বার গ্রুপ। তাহলে পেয়ে গেলাম গ্রুপ আর পর্যায় নাম্বার, আমি কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারলাম। তাহলে একটা নিয়ম আমার কি গেল, যে শেষ কক্ষপথের এস আর পিতে যদি ইলেকট্রন যায়, তখন আমরা কি করব? নাম্বার অফ ইলেকট্রন ইন এস প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন পি প্লাস 10। হ্যাঁ, ওকে, চলো এরপরে আমরা যাই আরেকটা, আমরা এরকম করে ফেলি। তো চলো দেখি তো, পর্যায় সারণীতে অবস্থান। ওকে, এটা করি। হ্যাঁ, বলছে কিউ এবং আর মৌলের পর্যায় সারণীতে অবস্থান ঢাকা বোর্ড 21। তাহলে আমরা দেখো ঢাকা বোর্ড 23 করছিলাম,
যেখানে আমরা ঢাকা বোর্ড 23-এ কোনটার ইলেকট্রন বিন্যাস বের করলাম বলো দেখি। আচ্ছা, এটা ময়মনসিংহ বোর্ড 20 ছিল। ওকে, ময়মনসিংহ বোর্ড 20-এ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তোমার এই আর্সেনিক, তাই না? এটার আমরা বের করলাম। ওকে, ভালো কথা, সমস্যা নাই, আমার এটা নিয়ে কোনো প্রবলেমও নাই। ওকে, আমি যেটা এখন দেখতে চাই সেটা হচ্ছে যে ওই যে কোথায় গেলাম আমি জানো, এখানে, এটা ঢাকা বোর্ড 21-এ, তো 20 আর এটা হচ্ছে 21 সালের। দেখো এখানে তোমাকে বলেছে গ নাম্বারে যে কিউ এবং আর মৌলের পর্যায় সারণীতে অবস্থান। দেখো কিউ মৌলটা আবার দেখো কত, 33। তো কিউ মৌলটা কিন্তু তোমার সে আর্সেনিকই হচ্ছে না, এস হচ্ছে না, হ্যাঁ বলো তো ভাই। তাহলে কিউ 33, ঠিক আছে? তো মনে করো তুমি কিউ জানো না কি মৌল, তাও তুমি পারবা, করবা কত, 1s2, আচ্ছা আমি অন্য কালি নেই, হ্যাঁ আচ্ছা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাই না, 3d, 4s, 4p। আগে হচ্ছে 4s এ যায়, তাহলে 4s2 দিয়ে ফেললাম, 3d 10, তাহলে 30 হয়ে গেল, আর 4p3। এই যে তাহলে আমার পর্যায় কত, পর্যায় হচ্ছে 4, আর গ্রুপ হচ্ছে, যেহেতু এস আর পিতে গিয়েছে তাহলে গ্রুপ হচ্ছে 2 + 3, এই যে 2, এই যে 3, প্লাস হচ্ছে কত ভাই, 15, সরি প্লাস হচ্ছে 10, তাহলে টোটাল হচ্ছে আমার 15। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে আমি আর মৌলতে কত দেওয়া আছে ভাই দেখো তো, 37। ওকে ওকে, ভালো কথা, 37। তাহলে এটার তুমি ইলেকট্রন বিন্যাস করো তো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, ঠিক আছে? তারপরে আমি দিব হচ্ছে আগে 3d দিই, দাঁড়াও এখানে 3d দিলাম, 4s দিলাম, 4p দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তো এই যে দেখো, খেয়াল রাখো, তাহলে 4s2, 3d 10, তাহলে আমার হচ্ছে কত, 30 হইল, এই গেল হচ্ছে 36, ঠিক আছে? এরপরে কোথায় যাবে দেখো, ss, ps, ps, dps, এরপরে s যাবে ভাই 5s এ, ঠিক আছে? এরপরে কোথায় যাবে, 5s। তাহলে 5s, আমার আর কয়টা ইলেকট্রন বাকি দেখো তো, 36টা আমার হয়ে গিয়েছে, এরপরে আমার আর একটা ইলেকট্রন বাকি, তাহলে একটা ইলেকট্রন আমি দিয়ে দিলাম। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস, 37 আছে। এখন যদি কখন দেখো যে শুধু এস এ গিয়েছে, শুধু এস এ, হ্যাঁ শুধু এস, নিয়ম এটা আরেকটা নিয়ম, কখনো যদি দেখো শুধু এস এ ইলেকট্রন গিয়েছে, শুধু এস এ ইলেকট্রন গিয়েছে, তাহলে এটার পর্যায় কত হবে জানো, সরি গ্রুপ কত হবে জানো, এটার গ্রুপ হবে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন এস। তাহলে এখানে নাম্বার অফ ইলেকট্রন ইন এস কত, 1, তার মানে এই মৌলটা 1 নাম্বার গ্রুপে অবস্থিত। আর পর্যায় কত হবে বলো তো ভাই, পর্যায়ের ক্ষেত্রে বলেছি তো সর্বোচ্চ মানে সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রন যাবে, তাহলে পর্যায় নাম্বার কিন্তু এখানে হবে ভাইয়া 5। তাহলে বোঝা গেল? তাহলে আমরা দুইটা নিয়ম পাইলাম, একটা হচ্ছে এস এর, একটা হচ্ছে পি এর জন্য। ওকে, এস প্লাস পি এর জন্য। এবার আরেকটা নিয়ম আমি তোমাদেরকে দেখাইতে চাই, এটা দেখি, উদ্দীপকের ছকের জেড মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে ম্যাগ MgAl, এটা হচ্ছে Si, তারপরে এটা হচ্ছে পি, আর এটা তো এস, ঠিক আছে? তার মানে জেড হচ্ছে ফসফরাস। ওকে, ফসফরাসও পারবা, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2021। দেখো কোয়েশ্চেনগুলোর মধ্যে সিমিলারিটিস আছে। তো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো, ফসফরাস হচ্ছে ভাইয়া 15, হুইচ ইজ 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, তাহলে আমার সরি 3p3, তাহলে তুমি এবার আমাকে বলো তো এটা কোন নিয়মের মধ্যে পড়ছে। দেখো তো লাস্ট ইলেকট্রনগুলো শেষ কক্ষপথের এস আর পিতে গিয়েছে না। ওকে, তাহলে আমার গ্রুপ কত হবে বলো তো, তাহলে গ্রুপ হবে নাম্বার অফ ইলেকট্রন ইন এস প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন পি, তার সাথে আমি যোগ করব হচ্ছে 10, তাই না ভাই? তাহলে 2 + 3 + 10, তার মানে হচ্ছে গ্রুপ হচ্ছে আমার 15। আর পিরিয়ড মানে পর্যায়, পিরিয়ড কত হবে ভাই এখানে বলো তো, সর্বশেষ যে কক্ষপথে বা সর্বোচ্চ যে নাম্বারটা আমরা দেখতে পাবো কক্ষপথে, সেটাই হচ্ছে আমার পর্যায় নাম্বার। তাহলে পর্যায় নাম্বার হচ্ছে এখানে 3, তাই না? দেখো ভাই এতই সহজ এবং কতবার আসছে এই জিনিসটা। তাহলে দেখো ভাই আমি কিন্তু তোমাকে
যেখানে যেখানে এই পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে বলেছে সেটা কিন্তু আমি তোমাকে দেখাই দিলাম, এবং এটা কিন্তু তোমাদের কোনো না কোনো বোর্ডে আসবেই ভাই, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই দিতে চাই, যে মনে করো এরকম যদি কখনো থাকে, মনে করো এরকম যদি কখনো থাকে যে ডি ব্লক যেগুলো, মনে করো হচ্ছে যেমন আমি তোমাকে দিচ্ছি হচ্ছে আয়রনের অবস্থান নির্ণয় করো। সো আয়রন হচ্ছে গিয়ে কত, 26, তাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, তো 4s2, 3d6, এই হচ্ছে ব্যাপার স্যাপার, তাই না? আচ্ছা, তার মানে দেখো এখানকার নিয়মটা হচ্ছে, আচ্ছা পর্যায় তো তুমি এমনিতে পেয়ে যাচ্ছ, পর্যায় বা পিরিয়ড এটা তো তুমি এমনিতে পেয়ে যাচ্ছ, তাই না? পিরিয়ড কত হবে, যেহেতু সর্বশেষ হচ্ছে 4-এ গিয়েছে, 4s-এ, তাহলে এটা হবে হচ্ছে পিরিয়ড হবে হচ্ছে 4, তাই না? এবার কথা হচ্ছে যে আমার গ্রুপ। আচ্ছা, এর নিয়মটা দেখো, নিয়ম, আচ্ছা নিয়মটা এই পাশে লিখি আমি, হ্যাঁ। তাহলে নিয়মটা হচ্ছে যে যদি কখনো তুমি এরকম পাও যে ns আর n-1d, মানে যেই এসে গিয়েছে তার আগের কক্ষপথে ডিতে ইলেকট্রন গিয়েছে, এরকম যদি তুমি একটা কনফিগারেশন পাও, ns আর n-1d, মানে 5s 4d যদি এরকম পাও তাও হবে, হ্যাঁ 4s 3d এরকম পাও তাও হবে, তাহলে জাস্ট সিম্পলি ভাই নাম্বার অফ ইলেকট্রন ইন d প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন s, এতটুকুই, আর কিচ্ছু না। আমার কথা বুঝতে পারছো? আর কিছুই না। তাহলে এটা কত নাম্বার গ্রুপে থাকবে বলো তো? তাহলে এটা থাকবে হচ্ছে গ্রুপ নাম্বার 6 + 2, তাহলে এটা থাকবে হচ্ছে তোমার 8 নাম্বার গ্রুপে। বুঝতে পারছো? তাহলে এই তিনটা নিয়ম মনে রাখবা তুমি, তাহলেই হবে, ঠিক আছে? এক হচ্ছে যদি তোমার কনফিগারেশন থাকে হচ্ছে জাস্ট ns, ঠিক আছে, ns, তাহলে আমার হবে গ্রুপ হবে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন s, ওকে। আচ্ছা, 2 নাম্বার ns মনে করো হচ্ছে সামথিং, আর হচ্ছে np, এইভাবে যদি থাকে তাহলে গ্রুপ হবে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন s প্লাস নাম্বার অফ প্রোটন, সরি নাম্বার অফ ইলেকট্রন ইন p, ঠিক আছে, প্লাস তার সাথে 10 যোগ হবে, ওকে। আর যদি তুমি কখনো এরকম পাও n-1d আর ns, তখন তোমার এটার গ্রুপ হবে নাম্বার অফ ইলেকট্রন ইন ডি প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন এস। বুঝতে পারছো ভাই? ভেরি সিম্পল। আর পর্যায় তো সবগুলোর ক্ষেত্রে সেম, ওকে, ভেরি গুড। এবার তাহলে হচ্ছে আমরা অন্য একটা কোশ্চেনে যাই। দেখো আমরা আকার পড়তেছিলাম না, সো আকারের আরেকটা জিনিস পড়ে ফেলি আমরা, পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো, ঠিক আছে। কোথাকার বলছে XYZ, সো ওই যে বারবার আমি বলছি যে XYZ কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই কোয়েশ্চেনগুলোতে ম্যাক্সিমাম স্টুডেন্ট XYZ আইডেন্টিফাই করতে পারে না, অ্যান্ড XYZ আইডেন্টিফাইয়ের জন্য কিন্তু আমি তোমাকে অনেক কিছু দেখাই আসছি। দেখো প্রথমে তোমাকে আমি এইটা দেখাই আসছি পুরোটা, সো এইটা কিন্তু তোমার XYZ আইডেন্টিফাইয়ের জন্য লাগবে। আর আকারের থিওরি কিন্তু আমি তোমাকে এখানে বুঝাই আসছি, কেন হয় এটাও বুঝাই আসছি, বাম থেকে ডানে কি হয়, উপর থেকে নিচে কি হয়, আয়নীকরণ শক্তি তোমার এখানে বোঝানো আছে, ঠিক আছে। আচ্ছা, আর আকার আর ইয়ার ক্রম যে উল্টা হয় সেটাও কিন্তু এখানে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। এই যে দেখো 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 এই যে আচ্ছা, এখানে তো YZ এর ক্রম আমি তোমাকে ব্যাখ্যা করে দিয়েছি এখানে। আর এই যে দেখো এখানে যে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎচুম্বকতা জেনারেলি বাড়ে, কিন্তু আকার কিন্তু কমে, ঠিক আছে। ওকে, তার মানে একজন আরেকজনের উল্টা হয়, ওকে, খুবই ভালো কথা। আচ্ছা চলো, আর আমি তোমাদেরকে ভাবতে বলেছি যে হাইড্রোজেনটা এইখানে আসবে কি না, এটা তোমাকে ভাবতে বলেছি, ওকে। চলো আমরা হচ্ছে এই আকারের ক্রমটাও দেখে ফেলি। দেখো XYZ মৌলগুলির পারমাণবিক আকার, তাহলে XYZ কি, MgAl, এটা হচ্ছে Si, এটা হচ্ছে P, আর এটা হচ্ছে সালফার, সিলিকন, ফসফরাস, সালফার, ঠিক আছে। তো ভাই খুবই সিম্পল, মানে তুমি যদি হচ্ছে বাম থেকে ডানে যাও ঠিক আছে, তাহলে কি হবে বলো? বাম থেকে ডানে গেলে আকার কি হবে? বৃদ্ধি পাবে। বাম থেকে ডানে গেলে আকার কি হবে?
বৃদ্ধি পাবে না কমবে? কমবে। এই যে তুমি বাম থেকে ডানে যাচ্ছ, ঠিক আছে? তাহলে সিলিকনে কি ভাই বলো তো? এটা 14, এটা 15, এটা 16 পারমাণবিক সংখ্যা। তাহলে সিলিকনে হচ্ছে 14টা প্রোটন 14টা ইলেকট্রন। আচ্ছা, ফসফরাসে যাও, ফসফরাসে হচ্ছে 15টা প্রোটন 15টা ইলেকট্রন। হ্যাঁ, তারপরে সালফারে যাও, সালফারে কি ভাই? সালফারে হচ্ছে 16টা প্রোটন 16টা ইলেকট্রন। তাহলে এই যে ভাই তুমি যত এদিকে যাচ্ছ আকর্ষণ তত বাড়ছে, বাম থেকে ডানে তুমি যাচ্ছ, কি হচ্ছে? ইলেকট্রন প্রোটন বাড়ছে, আকর্ষণ বাড়ছে। আর আকর্ষণ যদি বাড়ে তাহলে কি হবে? তাহলে হচ্ছে তোমার আকারটা কি হয়ে যাবে? আকার কমে যাবে। এটা চাইলে তুমি হচ্ছে ডায়াগ্রাম দিয়ে দিতে পারো, ফসফরাস এঁকে তুমি চাইলে ইলেকট্রন বিন্যাসও দিয়ে দিতে পারো। হ্যাঁ, আমি আর অত করে দেখাচ্ছি না। তিনটার তুমি হচ্ছে দিবা, কি বলে? ইলেকট্রন বিন্যাস দিবা। ইলেকট্রন বিন্যাস দিলে দেখবা যে তিনটাতেই তোমার পর্যায় সেম, 3টা করে কক্ষপথ। কিন্তু 3টা কক্ষপথ থাকলেও ইলেকট্রন আর প্রোটন সংখ্যা বাড়তেই আছে, তার মানে আকর্ষণও বাড়তেছে। আকর্ষণ বাড়লে ছোট হয়ে যাবে, ঠিক আছে? এভাবে দেখাই দিবা। আচ্ছা চলো, আমি তোমাদেরকে চাইলে আমি তোমাদেরকে এমনি বুঝাই দিতে পারি যে হচ্ছে দেখো, তাহলে সিলিকনের থেকে কি হবে? ফসফরাস ছোট হবে, ফসফরাসের থেকে সালফার ছোট হবে, মানে এরকম, ঠিক আছে? তারপরে হবে এরকম, তারপরে এরকম, নাকি না? পুরোটা উল্টাটা, ঠিক আছে? এরকম এরকম এরকম, ঠিক আছে? আচ্ছা, এটা চাইলে তোমরা হচ্ছে বুঝে যাবে এখন, ঠিক আছে? আমাদের বোঝানোই আছে। এরপরে যদি আমরা একটু দেখি পি মোলের আকার এবং এর আয়নের আকার ডায়াগ্রাম সহ বিশ্লেষণ করো। খুবই ভালো কথা, খুবই ভালো প্রশ্ন। হ্যাঁ, এবার আকারের যেহেতু আসলাম, এবার হচ্ছে ডায়াগ্রামের আকারটাও আমাদেরকে একটু দেখতে হবে। দেখো পি মৌলটা কি? পি মৌলটা হচ্ছে 19। তো 19 নাম্বার মৌল কিন্তু ভাই, 19 নাম্বার মৌল হচ্ছে কি? পটাশিয়াম। তো পটাশিয়ামের কত ভাই? পটাশিয়াম হচ্ছে 19। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তার মানে এই পটাশিয়ামে ভাই কয়টা কক্ষপথ রয়েছে বলো তো? পটাশিয়ামে রয়েছে হচ্ছে ভাই 4টা কক্ষপথ। এ হচ্ছে দিলাম 1, এ হচ্ছে দিলাম 2, এ হচ্ছে দিলাম 3, এই হচ্ছে দিলাম 4। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে পটাশিয়াম। 1 2, এই যে 2, তারপরে 8, তারপরে 8, তারপরে হচ্ছে 1, তাই না? 2 দিলাম, তারপরে 1 2 3 4 5 6 7 8 হইল। আচ্ছা, তারপরে আবার 8টা, 1 2 3 4 5 6 7 8, তারপরে 1টা। তার মানে দেখো 4টা কক্ষপথ এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি পটাশিয়াম প্লাস করি, পটাশিয়াম প্লাস মানে কি? পটাশিয়াম থেকে যদি একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারো তাহলে ও হয়ে যাবে পটাশিয়াম প্লাস, যেখানে নাম্বার অফ ইলেকট্রন কয়টা থাকবে? 18টা। হ্যাঁ, কিন্তু প্রোটন কয়টা থাকবে? প্রোটন থাকবে ঠিকই আমার 19টা, ঠিক আছে? আর এখানে আমার ইলেকট্রন কয়টা? 18টা, বাট প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 19টা। সরি, ইলেকট্রনও 19টা, প্রোটনও 19টা। 19টা, প্রোটনও 19টা। ওকে, আচ্ছা, এবার আমি দেখো তো পটাশিয়াম প্লাস, তাহলে 18টা ইলেকট্রন যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, মানে এখানে তো আমরা আসলে লিখি, পারমাণবিক সংখ্যা লিখি, বাট 18টা ইলেকট্রন আছে আমার এখন। 18টা ইলেকট্রন বসায় যদি ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s0, তার মানে আমার 4sটা লাগতেছে না আর। এই যে 4s-এ যে একটা ইলেকট্রন ছিল ওটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে, তাহলে আমার 4s ইলেকট্রনটা লাগতেছে না। তাহলে আমার কক্ষপথ কয়টা হয়ে যাচ্ছে? কক্ষপথ কিন্তু আমার এখন হয়ে যাচ্ছে 3টা। কক্ষপথ আমার কয়টা হয়ে যাচ্ছে ভাই? 3টা। 1 2 3। ওকে, তাহলে এটা হচ্ছে আমার, তাহলে 2 8 8 2 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তাহলে হইল। তাহলে এবার তুমি বলো কে ছোট হবে?
হ্যাঁ, এক জায়গায় 4টা কক্ষপথ আর এক জায়গায় 3টা কক্ষপথ, তাহলে অবশ্যই 3টা কক্ষপথ ছোট হবে রে ভাই, 3টা কক্ষপথ অবশ্যই ছোট হবে। তাহলে অবভিয়াসলি তোমার পটাশিয়াম প্লাস ইজ লেস দেন পটাশিয়াম, কিসের দিক দিয়ে? আকারের দিক দিয়ে। বোঝা গেল? পটাশিয়াম প্লাস ইজ লেস দেন পটাশিয়াম। ঠিক আছে, ক্লিয়ার তাহলে? হ্যাঁ, ওকে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, ক্যাটা সবসময় ছোট হয়, ক্যাটা ছোট, ক্যাটা ছোট, আর অ্যানা সবসময় বড় হবে, অ্যানা বড়। ঠিক আছে, তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার কখনো কখনো যদি কোয়েশ্চেন থাকে এরকম ক্লোরিন আর ক্লোরিন মাইনাস এদের মধ্যে আকারের ক্রম, তখন কিন্তু ক্লোরিন মাইনাস ইজ গ্রেটার দেন ক্লোরিন হবে। ঠিক আছে, অ্যানায়নগুলো বড় হয়, অ্যানায়নগুলো কি হয়? বড় হয়, বুঝতে পারছো? আর ক্যাটায়নগুলো কি হবে? ছোট হবে। আচ্ছা, ক্লোরিন আর ক্লোরিন মাইনাসের মধ্যে না, ঠিক আছে, এইভাবে না। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে একটা ম্যাথ করাই তাহলে আমি। চলো, এটা যে ধরো তোমার কাছে আছে হচ্ছে অক্সিজেন 2 মাইনাস, ফ্লোরিন মাইনাস, নিয়ন আর হচ্ছে সোডিয়াম প্লাস, এই কয়টা আছে। তাহলে এদের মধ্যে আকারের ক্রম কি হবে? এদের মধ্যে আকারের ক্রম কি হবে? তুমি যদি দেখো যে নিয়নের হচ্ছে 10টা ইলেকট্রন, সোডিয়ামের তো 11টা, যেহেতু প্লাস তার মানে একটা ছেড়ে দিয়েছে, তাহলে এরও ইলেকট্রন এখন 10টা। ফ্লোরিনের থাকে 9টা ইলেকট্রন, যেহেতু একটা মাইনাস তার মানে একটা গ্রহণ করেছে, ছিল 9, একটা গ্রহণ করার কারণে এরও এখন 10টা ইলেকট্রন। অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেনের তো 8টা, যেহেতু 2 মাইনাস তার মানে 2টা গ্রহণ করেছে, তাহলে 8 আর 2 10, তাহলে সবারই নাম্বার অফ ইলেকট্রন কিন্তু 10 হয়ে গিয়েছে। তাহলে এবার আমি কেমনে বুঝবো কোনটা ছোট কোনটা বড়? এটা আমি এবার প্রোটন নাম্বার দিয়ে বুঝবো। দেখো, অক্সিজেনের প্রোটন নাম্বার কিন্তু ঠিকই 8টায় আছে, ফ্লোরিনের প্রোটন নাম্বার কিন্তু ঠিকই 9টা আছে, এখানে 10টা, এখানে আমার প্রোটন নাম্বার 11টাই আছে। ঠিক আছে, তাহলে বলো তো ভাই আকর্ষণ কোথায় বেশি হবে? দেখো, 11টা জিনিস 10টা জিনিসকে নিজের দিকে বেশি আকর্ষণ করবে, তারপরে এখানে সমান সমান, এখানে আকর্ষণটা কি হয়ে যাবে? কমে যাবে, এখানে আকর্ষণটা আরো কমে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আকর্ষণ কোথায় সব থেকে বেশি? সোডিয়ামে, কারণ 10টাকে 11টা মিলে টানতেছে, 10টাকে 10 জন টানতেছে, 10টাকে 9 জন, 10টাকে 8 জন টানতেছে। ঠিক আছে, তাহলে অক্সিজেনে আকর্ষণ সব থেকে কম, আকর্ষণ কম, আর এইখানে তোমার আকর্ষণ সব থেকে বেশি, আকর্ষণ বেশি। তাহলে দেখো, যে বলেছিলাম ক্যাটা ছোট, ক্যাটা সব সময় ছোট হবে, তাহলে Na প্লাস এটা সব থেকে ছোট, তারপরে যাবে হচ্ছে নিয়ন, তারপরে যাবে হচ্ছে ফ্লোরিন মাইনাস, তারপরে যাবে হচ্ছে অক্সিজেন 2 মাইনাস, এটা হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, তো এটা কিন্তু মাঝে মধ্যে তোমার পরীক্ষাতে আসতে পারে, আমি জানি না এখন পর্যন্ত পরীক্ষায় আসছে কিনা, বাট যদি চাই যে আমি প্রশ্ন একটু কঠিন করব তাহলে কিন্তু এবার এটা আসতে পারে তোমাদের জন্য। ওকে, এটা একটু খালি মাথায় রাখো। ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলো গেল। ওকে, এবার আমরা দেখি হচ্ছে উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির ক্রম একই হবে কিনা বিশ্লেষণ করো। তো উদ্দীপকের মৌলগুলো হচ্ছে এখানে হচ্ছে সোডিয়াম, এক্স হচ্ছে সোডিয়াম যেহেতু 11, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম 15 হচ্ছে ফসফরাস, তারপরে হচ্ছে সালফার। তো আমি একটা কথা বলেছি যে আয়নীকরণ শক্তি হচ্ছে বাম থেকে ডানে বাড়ে, আয়নীকরণ শক্তি বলো, তড়িৎ ঋণাত্মকতা বলো, ইলেকট্রন আসক্তি বলো, বাট আয়নীকরণ শক্তিতে কিন্তু একটু ব্যতিক্রম আছে। একটু ব্যতিক্রমটা কি? আচ্ছা, আমার ভিডিও কি দেখা যায় ক্লিয়ারলি? আমি একটু দেখে নিই, ক্যামেরা আবার নড়ে টরে গেছে নাকি? ওকে, না, এভরিথিং ইজ পারফেক্ট, থ্যাংক ইউ। ওকে, উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির ক্রম একই হবে কি না। আমি প্রথমে আয়নীকরণ শক্তিটা বোঝাই, ঠিক আছে, একই হবে জেনারেলি। আচ্ছা, কিন্তু আমি একটু আয়নীকরণ শক্তিটা আগে একটু বোঝাই নেই। আচ্ছা দেখো, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বাম থেকে ডানে বাড়ে, আয়নীকরণ শক্তি কি হয়? বাম থেকে ডানে বৃদ্ধি পায়, তারপরে যদি স্থিতিশীল অবস্থায় বৃদ্ধি পায়, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসে
বিন্যাসের কারণে কি হয়, বৃদ্ধি পায়। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বলতে হচ্ছে ভাই p3 d5 s2 p6 d10, ঠিক আছে, মানে অর্ধপূর্ণ অবস্থা বা পূর্ণ অবস্থা এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে স্থিতিশীল অবস্থা, এগুলো অবস্থায় এরা বৃদ্ধি পাবে। এখন বিষয়টা হচ্ছে ভাই তুমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, সোডিয়াম হচ্ছে 11, তার মানে হচ্ছে 1s2 2s2 2p6 3s2, আচ্ছা সরি 3s1, এটা হচ্ছে সোডিয়াম, ঠিক আছে। আচ্ছা এবারে হচ্ছে ম্যাগনেসিয়াম করো, ম্যাগনেসিয়াম হচ্ছে ভাই 12, তার মানে 1s2 2s2 2p6 3s2। তাহলে দেখো ভাই এখানে একটা এখানে দুইটা, এমনিতেই আমি বাম থেকে ডানে গেলে বাড়ে, মানে এটা তো বাম থেকে ডানে যাচ্ছি, তাহলে হবার কথা কি বলো তো, মানে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, হ্যাঁ তাহলে এখানে হবার কথা হচ্ছে তোমার সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম বড় হবে, ম্যাগনেসিয়ামের থেকে ফসফরাস বড় হবে, ফসফরাসের থেকে সালফার বড় হবে, এটা তোমার হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা এখানেও তাই বলতেছে যে সোডিয়ামের থেকে আমার কি বড়, ম্যাগনেসিয়াম বড়, এতটুকু তো আমি কনফার্ম, তাই না, যে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, কারণ এখানে ভাই একটা আছে ও সিঙ্গেল, ওকে ছেড়ে দিতে চাইবে দ্রুত, এর দুইটা আছে, ঠিক আছে, একটা স্টেবল অবস্থায় আছে, ও তো ছাড়তে চাইবে না ইলেকট্রন, তাই না। ভাই বলো কেউ যদি স্থিতিশীল অবস্থা জায়গা থেকে কেউ কি কোনো কিছু ছাড়তে চাইবে? দেখো মানে মানুষ যখন একটা কমফোর্ট জোনে চলে আসে তখন কিন্তু মানুষ নিজের কমফোর্ট থেকে বের হইতে চায় না। যেমন ধরো হচ্ছে মানুষজন বিজনেসে খুব একটা ডিমোটিভেটেড কেন, মানে মোটিভেটেড না কেন, মানুষজনকে দেখবা যে হচ্ছে বিভিন্ন চাকরিতে ঢোকে, সরকারি চাকরিতে ঢোকে যেখানে মনে করো 30,000 টাকা 40,000 টাকা বেতন, এরকম চাকরিতেও তুমি দেখবা যে অনেক সময় কিন্তু মানুষজন হচ্ছে 15-20 লাখ টাকা ঘুষ দিয়ে ঢোকে। তো বলো তুমি যে একটা 30-40 হাজার টাকা বেতনের জবের জন্য কেন মানুষ 15 লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকতেছে? কারণ ওই যে 15-20 লাখ টাকা তুমি একবারে দিয়ে দিচ্ছ, ইটস ভেরি গুড, আমি বলতেছি না সব চাকরিতে লাগে, বাট লাগে কিছু কিছু চাকরিতে। সো 15-20 লাখ টাকা তুমি একবারে দিয়ে দিচ্ছ, এটা ঠিক আছে, তোমার একবারে হয়তো বা দিতে সমস্যা হতে পারে, কিন্তু এই যে তুমি মাসে মাসে একটা 40,000 টাকার একটা কমফোর্ট জোনে চলে যাচ্ছ, তোমার টেনশন করা লাগতেছে না, শুধুমাত্র এই কারণেই মানুষজন কিন্তু হচ্ছে এই কাজটা করে থাকে। তার মানে কমফোর্ট জোন কিন্তু খুবই জরুরি, হ্যাঁ, বাট কমফোর্ট জোনের বাইরে যে কারা কাজ করে, বিজনেসম্যানরা কাজ করে, হ্যাঁ, যখন কাস্টমারের চাহিদা বেশি তখন হচ্ছে সেই অনুযায়ী পরিশ্রম বাড়ে, কাস্টমার যখন থাকে না তখন তাদের উপরে একটু মেন্টাল স্ট্রেস যায়, টেনশন যায়, হ্যাঁ, কখনো লাভ হয় কখনো ক্ষতি হয়, বাট ওই যে কমফোর্ট জোনটা নাই বলেই কিন্তু দেখবা বিজনেসম্যানরা অনেক সাকসেস করতে পারে, গ্রো করে। সো এই যে পরমাণুরও না মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি আছে সবসময় কমফোর্ট জোনে থাকার, ঠিক আছে, স্থিতিশীল অবস্থায় থাকার। সো স্থিতিশীল অবস্থায় থাকলে ও সহজে ইলেকট্রন ছাড়তে চাইবে না, ঠিক আছে। তো এই জন্যই হচ্ছে ওকে আয়োনাইজ করতে শক্তি বেশি লাগবে, ওকে। আচ্ছা এবার চলো হচ্ছে ফসফরাস সালফার, তাহলে ফসফরাস হচ্ছে 15 মানে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3, ওকে। আর সালফার হচ্ছে গিয়ে 16, তার মানে 1s2 2s2 2p6 3s2 3p4। সো এখানে আমার হওয়ার কথা ছিল ফসফরাসের থেকে সালফারের আয়নীকরণ শক্তিটা বেশি হবে, কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে ফসফরাসের থেকে সালফারে না আয়নীকরণ শক্তিটা বেশি হবে না, কারণ হচ্ছে দেখো এর এই ইলেকট্রন বিন্যাসটা স্টেবল, স্থিতিশীল অবস্থা, অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থা আমি লিখে দিয়েছি, দেখো এই যে p3 স্টেবল একটা অবস্থা, কিন্তু এখানে যে কিন্তু ও দেখো আনস্টেবল হয়ে গিয়েছে, ঠিক আছে, লেস স্টেবল লিখছি আমি, আনস্টেবল না লিখে লেস স্টেবল হয়ে গেছে। তাহলে তুমি এখান থেকে বুঝতে পারছো যে আসলে যেটা হওয়ার কথা ছিল এখানে সেটা হচ্ছে না, এখানে অবশ্যই যেটা হচ্ছে যে ফসফরাস কিন্তু সালফারের থেকে বেশি হয়ে যাচ্ছে, ওকে। সো দিন শেষে তোমার যে ক্রমটা হবে আয়নীকরণ শক্তির আয়নীকরণ শক্তির যে ক্রম সেটা তোমার হবে হচ্ছে সব থেকে বড় হচ্ছে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে যাবে হচ্ছে সোডিয়াম, হ্যাঁ। তো এই হচ্ছে জিনিস। সো এটা কিন্তু পরীক্ষার জন্য ভাই বেশ ভালো ইম্পর্টেন্ট, ওকে।
এরকম আরও একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটা আমি তোমাদেরকে একটু করাই দেই। হ্যাঁ, ওই প্রশ্নটা আমি তোমাদেরকে একটু আগে করাই দেই। সেটা হচ্ছে পর্যায় 2-এর যে পারমাণবিক আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রমটা, কিসের? পর্যায় 2-এর আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। পর্যায় 2-এ কি কি আছে বলো তো ভাই? বেরিলিয়াম, বোরন, তাই না, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাই না? তো তোমার আয়নীকরণ শক্তির ক্রম হবার কথা কিরকম? হবার কথা হচ্ছে, আয়নীকরণ শক্তির ক্রম তোমার হবার কথা কিরকম? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে তোমার হবার কথা হচ্ছে বেরিলিয়ামের থেকে বোরন বেশি, বোরনের থেকে কার্বন বেশি, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরকমটা হওয়ার কথা। এবং এটাকে যদি আমি একটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই, যে আচ্ছা ওকে, এটাকে আমি একটা গ্রাফে রিপ্রেজেন্ট করব। ওকে, যেখানে হচ্ছে এ বরাবর থাকবে হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এ বরাবর থাকবে হচ্ছে আয়নীকরণ শক্তি। ওকে, তো এটা হচ্ছে মনে করো বেরিলিয়াম। আচ্ছা, বেরিলিয়াম না, আমি পারমাণবিক সংখ্যা দিব হচ্ছে কত বলো তো? 4, 5, 6, 7, 8, 9। তো এটা হওয়ার কথা এরকম এভাবে বাড়তেই থাকবে, তাই না? এভাবে এটা বাড়তে থাকবে। তো এরকম একটা ট্রেন্ড ফলো করার কথা, এইভাবে এটা বাড়তে থাকবে। বাট আসলে কি এটা এভাবে বাড়তে থাকে? এটা এভাবে বাড়তে থাকে না, এখানে একটা ব্যতিক্রম দেখা যায়। তো কি ব্যতিক্রম দেখা যায় এটাই আমরা এখন দেখব। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করব যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। ঠিক আছে, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পাবা হচ্ছে 1s2 2s2। ঠিক আছে, তারপরে বোরনের করো, বোরনের হচ্ছে 5 1s2 2s2 2p1। ঠিক আছে, তারপরে কার্বন, কার্বনের করো হচ্ছে 1s2 2s2 2p2। তারপরে হচ্ছে নাইট্রোজেন 1s2 2s2 2p3। এরপরে করো হচ্ছে ভাই ফ্লোরিন, ফ্লোরিনের কত বলো তো? 9। এরপরে হচ্ছে অক্সিজেন, তাহলে আগে অক্সিজেনটা করে ফেলি, 8। ঠিক আছে, 1s2 2s2 2p4। এরপরে হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের করলে কত হবে ভাই? 1s2 2s2 2p5। বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দেখো, আমি দুইটা জায়গায় মানে এইখানে দেখো, এই দুইটার মধ্যে তুলনা করলে এই জায়গাটা বেশি স্টেবল, কারণ এর যে একটা আছে না, এই একটা ইজিলি ছেড়ে দিতে পারবে। তাহলে এই জায়গাটায় আমার হওয়ার কথা ছিল বোরনের বেশি, কিন্তু যেহেতু এই জায়গাটা স্টেবল মানে বেরিলিয়াম, এজন্য বেরিলিয়ামের থেকে মানে বোরনের থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি হয়ে যায়। আরেকটা সমস্যা হয় হচ্ছে এইখানে, এই দুইটার মাঝখানে, এইখানে দেখো এই যে 2p3 আর এখানে দেখো 2p4, তাহলে এটা কিন্তু আমার বেশি স্টেবল, এবং এই স্টেবিলিটির কারণে এখানে তোমার নাইট্রোজেনেরটা বেশি হয়ে যায় অক্সিজেনের থেকে। তার মানে হবার কথা ছিল যেটা, তার মাঝখানে দুইটা চেঞ্জ হচ্ছে, এইটা এখানে চলে আসবে আর এইটা এখানে চলে আসবে, আর এইখানে তোমার চেঞ্জ হবে কোথায় বলো তো? এখানে তোমার এইটা চলে আসবে এখানে, এইটা চলে আসবে এখানে, বাকি ইচ অ্যান্ড এভরিথিং সেম। তাহলে বোরনের থেকে বেরিলিয়ামের বেশি, তারপরে হচ্ছে কার্বন, তারপরে হচ্ছে নাইট্রোজেনের জায়গার কথা ছিল বাট অক্সিজেন আসবে, তারপরে নাইট্রোজেন, তারপরে ফ্লোরিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হবে, দিস ইজ দ্য অ্যাকিউরেট। ঠিক আছে, এটা হবে, আর হবার কথা ছিল ওইটা। তাহলে এটা যদি আমি একটা গ্রাফে রিপ্রেজেন্ট করি, তাহলে গ্রাফটা আমার কি দেখাবে বলো তো ভাই? ওকে, তাহলে গ্রাফটা আমার কি দেখাবে? দেখো, ওকে, তাহলে এই বরাবর হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা আর এই বরাবর হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমার হচ্ছে 5 6 7 8 9। ওকে, 5 6 7 8 9। তাহলে দেখো 5-এর থেকে 6-এ কি বেশি হওয়ার কথা ছিল, বাট হয়ে যায় 5-এ বেশি 6-এ কম, তারপরে 7-এ একটু বেশি, তারপরে কি হয়ে যায় বলো তো? 7-এ বেশি 8-এ কম। ঠিক আছে, 7 কি নাইট্রোজেন, 7-এ বেশি 8-এ কম,
তারপরে 9 হচ্ছে আবার বেশি। তাহলে দেখো প্রথমে কমে, তারপরে আবার বাড়ে, ঠিক আছে, তারপরে আবার কমে, তারপরে আবার বাড়ে, এরকমটা হয়ে গেছে। ঠিক আছে, মানে আমার হওয়ার কথা ছিল কি এরকম একটা স্ট্রেট লাইন, বাট হয়ে যাচ্ছে এরকম। ঠিক আছে, সো এটা তোমরা একটু মনে রাখবা। ঠিক আছে, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। সেমভাবে ইলেকট্রন আসক্তির একটা ব্যতিক্রম আছে, এটাও আমি তোমাদেরকে পড়াই দেই। ঠিক আছে, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। ওকে, ইলেকট্রন আসক্তি তো সেম, ওই যে বাম থেকে ডানে বাড়ে এবং কি হয় উপর থেকে নিচে কমে। ওকে, তো এখানে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মানে গ্রুপ 17। তো এটা হবার কথা কিরকম, এটা হবার কথা হচ্ছে যে ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন, সরি মানে উপর থেকে নিচে কি হয় কমে, তাহলে নিচ থেকে উপরে বাড়ে, এদিকে বাড়ে, তাই না? এটা হওয়ার কথা ছিল। তাহলে ফ্লোরিন সব থেকে বড়, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এইটা হচ্ছে ভাইয়া হবার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আসলে হয় কি, হয় হচ্ছে ক্লোরিনেরটা বেড়ে যায়, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ঠিক আছে, সবই চেঞ্জ, সবই ঠিক থাকে, শুধুমাত্র এই জায়গাটাতে অল্প একটু তোমার পরিবর্তন দেখা যায়। ওকে, কেন হয়, রিজন, কারণ তুমি এখানে দুইটা ওয়ার্ড লিখবা। ঠিক আছে, দুইটা ওয়ার্ড হচ্ছে, এক নাম্বার ফ্লোরিনের আকার, ফ্লোরিনের আকার হচ্ছে অত্যাধিক ছোট। ওকে, ফ্লোরিনের আকার অত্যাধিক ছোট। আচ্ছা ভাই দেখো, ছোট জায়গার মধ্যে ও না 9টা ইলেকট্রন ধরে রাখছে লাস্ট কক্ষপথে, একটা ছোট জায়গা, ওর মধ্যে 9টা ইলেকট্রন। ইলেকট্রন আসক্তি মানে কি, ইলেকট্রন নেওয়া, মানে আয়নীকরণ শক্তি যেরকম ইলেকট্রন ছেড়ে দেওয়া, ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন নেওয়ার সময় যে পরিমাণ শক্তি বিকিরিত হবে। আচ্ছা, তাহলে ছোট্ট জায়গার মধ্যে 9টা ইলেকট্রন, তার মানে ওর ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি। ছোট জায়গার মধ্যে বেশি জিনিস হয়ে গেলে ঘন হয়ে যাবে না, তাহলে ইলেকট্রন ঘনত্ব বেশি। তাহলে বলো তুমি ভাই যে একটা জিনিস, ঠিক আছে, একটা জিনিস যার মনে করো এখানে অনেক ইলেকট্রন, অনেক ইলেকট্রন, কথার কথা, তাহলে ও কি বাইরে থেকে আর ইলেকট্রন নিতে চাইবে? আসলেই তো ওকে ঠেলে দূরে সরাই দিবে, বিকর্ষণ করে দিবে। ঠিক আছে, এই জিনিসটাই ফ্লোরিনের সাথে হয়। এই কারণে ফ্লোরিনের কি হয় বলো তো ভাই, ইলেকট্রন আসক্তি কম। বুঝতে পারছো, এ কারণে হচ্ছে গিয়ে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কম। সো আশা করি ইলেকট্রন আসক্তিটাও তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে এবার যদি আমরা একটু দেখি আমাদের আর কি কি বাকি থাকছে। আয়নীকরণ শক্তির ক্রম ওয়াই, ডাব্লু ওয়াই এক্স ওয়াই। ডাব্লু কি, লিথিয়ামের পরে হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের পরে হচ্ছে পটাশিয়াম। ওকে, সোডিয়ামের পরে হচ্ছে পটাশিয়াম। এক্স কি, ক্লোরিনের আগে, তাহলে এমজিএল এসআইপিএস, তাহলে এটা হচ্ছে সালফার। ক্লোরিনের পরে হচ্ছে ওই একই 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 দেখো দেখি এটা কি হয়েছে, বুঝলাম না। হ্যাঁ, আচ্ছা, ওয়াই হচ্ছে ফ্লোরিনের পরে না ক্লোরিন, এটা ভুল করছে। ঠিক আছে, মানে এখানে ক্লোরিনটা এখানে দেওয়া হইতো না, এটা হচ্ছে ক্লোরিনটা এখানে যাবে। ঠিক আছে, এটা ক্লোরিন। ওকে, আচ্ছা ভালো কথা। যাই হোক, ডাব্লু এক্স আর ওয়াই, ডাব্লু হচ্ছে সোডিয়াম, এক্স হচ্ছে কি ধরলাম আমি সালফার, আর ওয়াই হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, আমি আর মাথা ঘামাচ্ছি না। ঠিক আছে, তো এটা ক্লোরিন এখানে থাকবে না, এই জিনিসটা মার্জ হয়ে যাবে। ওকে, ওকে, ফসফরাসের পরে সালফার 16, 16-র পরে 17 ক্লোরিন, ক্লোরিন থাকে ফ্লোরিনের নিচে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হচ্ছে সোডিয়াম, সালফার, ক্লোরিন। এটা খুবই সিম্পল ভাই, যে সোডিয়ামের থেকে সালফার যাবে, সালফারের থেকে হচ্ছে ক্লোরিন, মানে এখানে কোনো ব্যতিক্রম নাই। ঠিক আছে, ব্যতিক্রম ছিল হচ্ছে ফসফরাস আর সালফারের ক্ষেত্রে। হ্যাঁ, আর আরেকটা ব্যতিক্রম হবে হচ্ছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হবে। কিসের ক্ষেত্রে হবে বললাম ভাই, বলো তো? হ্যাঁ, ওখানে যেমন হচ্ছে বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে একটা ব্যতিক্রম হয়,
এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটা হবে, ঠিক আছে? এটা খালি একটু বুঝতে হবে, ওকে? দেখে নিও। আচ্ছা, এরপরে আমরা যাই এ বি সি এর আয়নীকরণ শক্তি তুলনা করো। এ কি? এটা হচ্ছে এ হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেনের পরে এটা হচ্ছে এনপি, আর সি হচ্ছে গিয়ে সালফার, তাই না? তাহলে ফসফরাসের বেশি হয়, যদিও হবার কথা থাকে সালফারের বেশি, বাট ফসফরাসের বেশি হয়, তাই না? আর আমরা তো জানি যে নিচ থেকে উপরে গেলে আয়নীকরণ শক্তি কি হয় বলো তো? নিচ থেকে উপরে গেলে আয়নীকরণ শক্তি কি বাড়ে? হ্যাঁ, নিচ থেকে উপরে গেলে বাড়ে। তাহলে ফসফরাসের থেকে অক্সিজেনের বেশি হবে, ঠিক আছে? কারণ অক্সিজেন উপরে ফসফরাসের থেকে, আর ফসফরাসের সালফারের তো একটু আগে দেখাইলাম। আর যেহেতু অক্সিজেন ফসফরাসের থেকে উপরে, তাহলে ফসফরাসের কি হচ্ছে? বাড়তেছে। এক্স্যাক্টলি, ওকে? তাহলে এটা তো হইল। সুন্দর মতো ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করে দিবা। এবার আসো হচ্ছে ধাতব ধর্ম। ধাতব ধর্মের কথা কি বলেছিলাম? বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হয় বলো তো? বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে কি হয়? ধাতব ধর্ম কি হয়? কমে। ধাতব ধর্ম কমে এবং অধাতব ধর্ম কি হয় বলো তো ভাই? বাড়ে। অধাতব ধর্ম বাড়ে, ওকে? তাহলে বাম থেকে ডানে ধাতব ধর্ম কি হয়? কমে, অধাতব ধর্ম বাড়ে। যেমন হচ্ছে ধরো ভাই সোডিয়াম। সোডিয়াম যেটা না, এই সোডিয়াম হচ্ছে একটা হচ্ছে ক্ষার ধাতু, ঠিক আছে? তো এটা কিন্তু ধাতু। কিভাবে বুঝবো? সোডিয়ামের যে অক্সিজেন, সোডিয়ামের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করাও, তাহলে এটা তৈরি করে হচ্ছে Na2O, এটা হচ্ছে সোডিয়ামের অক্সাইড। তারপরে হচ্ছে ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম, এর সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করাও, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। তারপরে হচ্ছে ওয়াই হচ্ছে ফসফরাস, ফসফরাসের সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে এটা তৈরি করে হচ্ছে P2O5। আর সালফার, সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে এটা সালফার ডাইঅক্সাইডও তৈরি করতে পারে, সালফার ট্রাইঅক্সাইডও তৈরি করতে পারে। আর এই সোডিয়াম অক্সাইডের সাথে যদি তুমি পানি যোগ করো, তাহলে এটা তৈরি করে হচ্ছে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে যদি তুমি পানি যোগ করো, এটা তৈরি করে ক্ষার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। 2 কেন? কারণ ম্যাগনেসিয়ামের যোজনী 2, এখানে 1 কেন? কারণ সোডিয়ামের যোজনী 1। আর এইটার সাথে যদি তুমি পানি যোগ করো, তাহলে এটা তৈরি করে হচ্ছে ভাই অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিড। কি নাম এটার? ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ওকে? আর সালফার ডাইঅক্সাইডের সাথে যদি তুমি পানি যোগ করো, তাহলে এটা তৈরি করে হচ্ছে H2SO3, which is সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। আর এটার সাথে যদি তুমি পানি যোগ করো, তাহলে এটা তৈরি করবে হচ্ছে H2SO4, which is সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তার মানে দেখো, এই দুইটা হচ্ছে তোমার ক্ষার, যে কারণে এরা মানে ধাতব অক্সাইডগুলো ক্ষারধর্মী হয়, ঠিক আছে? তার মানে এরা হচ্ছে ধাতব ধর্ম দেখাচ্ছে। ধাতব ধর্ম কেন? কারণ ধাতব অক্সাইড ক্ষারধর্মী হয়। ধাতব অক্সাইড ক্ষারধর্মী হয়। আর এগুলো হচ্ছে অধাতব ধর্ম দেখাচ্ছে। অধাতব ধর্ম দেখাচ্ছে কারণ অধাতব অক্সাইড হচ্ছে অম্লধর্মী হয় বা অ্যাসিডিক হয়। অধাতব অক্সাইড হচ্ছে অম্লধর্মী, ঠিক আছে? তাহলে দেখো, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের কি ক্ষার, তারপরে হচ্ছে ফসফরাস, তারপরে হচ্ছে সালফার। বোঝা গেল? এই হচ্ছে তোমার অধাতব ধর্মের ক্রম, মানে এটা বেশি অধাতু, মানে ধাতব ধর্ম কি হচ্ছে, অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। এটা কার ক্রম তাহলে? অধাতব ধর্মের ক্রম, অধাতব ধর্মের বৃদ্ধি। বোঝা গেল? আচ্ছা, সক্রিয়তার ক্ষেত্রে বলতে গেলে বাম থেকে ডানে গেলে সক্রিয়তা কমে যায়।
তার মানে অধাতব ধর্মের যে ক্রম সেটাই হচ্ছে সক্রিয়তার ক্রম, ঠিক আছে? মানে ধাতব ধর্ম ধাতুগুলো সক্রিয় হয়, অধাতুগুলো হচ্ছে কম সক্রিয় হয়, আস্তে 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 নিষ্ক্রিয়র দিকে চলে যায়, ঠিক আছে? তাহলে সক্রিয়তার ক্ষেত্রে আমি কিছু কথা বলে দিই। এখানে হচ্ছে আয়নীকরণ শক্তি চেয়েছে, তারপরে সক্রিয়তা যেন কোথায় চেয়েছিল, এখানে নিচ থেকে উপর থেকে নিচে সক্রিয়তা বাড়ে, কারণ উপর থেকে যখন নিচে আসে তখন কি হয়, আকার বাড়তে থাকে, আকার বাড়লে না আকর্ষণ কমে যায়, সহজে ইলেকট্রন ছেড়ে দেয়, সহজে ইলেকট্রন ছেড়ে দিলে তার মানে ও বেশি সক্রিয়, ইলেকট্রন সহজে ছেড়ে দিচ্ছে। তো উপর থেকে নিচে কি হয় ভাই বলো তো, বাড়ে, কি বাড়ে, সক্রিয়তা বাড়ে, ঠিক আছে? আর বাম থেকে ডানে, বাম থেকে ডানে কি হয়, কমে। রিজনটা তুমি হচ্ছে ইয়ার মতো দিতে পারো, আয়নীকরণ শক্তির রিজনও দিতে পারো। আয়নীকরণ শক্তি যদি কম হয় তার মানে হচ্ছে সহজে ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে সে বেশি সক্রিয়, এভাবে দিতে পারো। হ্যাঁ, যে আয়নীকরণ শক্তি কম তার মানে কি, আকর্ষণ কম, আকর্ষণ কম মানে ইলেকট্রন ছেড়ে দিবে সহজে, ইলেকট্রন সহজে ছাড়বে, আর ইলেকট্রন সহজে ছাড়লে সক্রিয়তা কি হচ্ছে বলো তো ভাই, সক্রিয়তা হচ্ছে বাড়ছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো ডাব্লিউ কি, ডাব্লিউ হচ্ছে সোডিয়াম, আর জেড কি, জেড হচ্ছে পটাশিয়াম। তাহলে উপর থেকে নিচে গেলে কি হচ্ছে, সক্রিয়তা বাড়ে, তাহলে পটাশিয়ামের সক্রিয়তাটা বেশি হবে, ঠিক আছে? ওকে, সো ভাই দেখো আমরা কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং আমরা পড়ে ফেলেছি, ঠিক আছে? মানে আমরা যে 6টা সিকিউ দেখেছি টোটাল, এই যে আমাদের কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 1-এর হচ্ছে গ ঘ, ঠিক আছে? আমরা কোয়েশ্চেন 2 দেখছি, ঠিক আছে? আমরা কোয়েশ্চেন 3 দেখছি। সো ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখে ফেলছি। আমরা টোটাল এখানে কয়টা কোয়েশ্চেন করলাম তাহলে আজকে? আমরা হচ্ছে ভাই টোটাল 6টা কোয়েশ্চেন করলাম। সো গ আর ঘ মিলায় 6 দুগুণা 12টা কোয়েশ্চেন করলাম। সো দেখবা কোথাও না কোথাও তোমার ঘুরে ফিরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, অথবা হচ্ছে ধাতব ধর্ম, সক্রিয়তা বা আকার বা মোলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, এই আসতে পারে। সো ভালো লাগলে ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা, পাশে থাকবা এবং অবশ্যই জানাবা ক্লাসটি কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।